এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা জীবন বিজ্ঞানের একটি অধ্যায় অর্থাৎ কোষ নিয়ে আলোচনা করব। এরকম করে আস্তে আস্তে আমরা জীবন বিজ্ঞানের অধ্যায়গুলি শেষ করব, কারণ কি সামনে আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষা রয়েছে। আরআরবি গ্রুপ ডি সায়েন্সের থেকে অনেকগুলি কোশ্চেন জিজ্ঞেস করে, এই জন্য কনসেপ্ট যদি আমরা ঠিক না করি এমসিকিউ পড়লে আমরা কি সেই আনসারগুলি করতে পারবো না। এখন থেকে ডিটেলসে আমরা শিখবো এবং তার সঙ্গে এমসিকিউ গুলো সলভ করবো একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর পর বা কোনো টপিক শেষ করার পর। তবে দেখো, জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় পড়তে গেলে আমাদের পড়তে হবে কোষ। কোষ কি? একটা বাড়ি তৈরি করতে যেমন ইটের প্রয়োজন হয়, তেমন আমাদের দেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি হয়। এই কোষই হলো আমাদের দেহের গঠন সবচেয়ে ছোট এবং গঠনগত ও কার্যগত একক। পরীক্ষা ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করবে কোষ কি। তোমাকে যখন বিভিন্ন অপশন থাকবে, এর মধ্যে একটা অপশন দেখতে পারবে দেহের সবচেয়ে ছোট এবং গঠনগত কার্যগত একক হলো কোষ। দেহের গঠনগত কার্যগত একক তার মানে কি একটু বুঝে নেই। আমাদের দেহ আমরা বলি লক্ষ লক্ষ কোষ নিয়ে তৈরি আমাদের দেহ। আমাদের বিভিন্ন দেখো কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, তারপরে নিউক্লিয়াস, তারপরে সাইটোপ্লাজম, তার গোলগি বডি, রাইবোজোম, বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু রয়েছে। এই কোষ অঙ্গাণু রয়েছে, আর এই কোষ অঙ্গাণু কি করে? প্রত্যেকটা দেহের অঙ্গের মধ্যেই আমাদের রয়েছে, যেহেতু কোষ দিয়ে তো আমাদের দেহ তৈরি। আর এই কোষ অঙ্গাণুগুলো আমাদের দেহের বিভিন্ন কাজে সহায়তা করে। তাহলে কোনো না কোনো আমাদের হজম করা থেকে শুরু করে যে কোনো কাজে এদের না কোনো প্রোটিন তৈরি করা, প্রত্যেক কাজের সঙ্গে কি কোষ কিন্তু জড়িয়ে রয়েছে। এই জন্য দেহের গঠন, আমার দেহ আবার গঠন করতেও সাহায্য করছে। এই জন্য দেহের গঠনগত ও কার্যগত একক হলো কোষ। প্রথম কোষ আবিষ্কার করেছেন বিজ্ঞানী রবার্ট। তবে তিনি জীবিত কোষ আবিষ্কার করেনি, তিনি যে কোষ আবিষ্কার করেছেন সেটা হচ্ছে মৃত কোষ। মৃত কোষ তিনি কক থেকে এটা আবিষ্কার করেছিলেন। কক মানে কি? মনে করো আমরা যে দেখি হোমিওপ্যাথি ওষুধের চিপির মধ্যে দেখবে অনেক সময় চিপির মধ্যে কাঠের একটা দেওয়া থাকে, কাঠের মধ্যে চিপি দিয়ে দেখা হবে। সেই ছাল দেখে, কক গাছের ছালে দেখে তিনি প্রথম কোষের সন্ধান পেয়েছিলেন। তাহলে প্রথম যদি তোমাকে ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করবে যে প্রথম কোষ কে আবিষ্কার করেছিলেন, তখন ডাইরেক্ট অ্যান্সার করতে হবে তোমাকে রবার্ট হুক। যদি বলে প্রথম মৃত কোষ কে আবিষ্কার করেছেন, তবেও অ্যান্সার হবে রবার্ট হুক। এখন এখান থেকে প্রশ্ন আসে যে প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেছিলেন। প্রথম জীবিত কোষ আবিষ্কার করেছেন বিজ্ঞানী লিউয়েনহক বা লিউয়েনহক। পরীক্ষায় কোনো বই লিউয়েন লেখা থাকে বা লিউয়েন লেখা থাকে, ইংরেজি থাকলে লিউয়েনহক। এটা তোমরা দেখে অ্যান্সার করবে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, জীবিত কোষ তিনি আবিষ্কার কোথা থেকে আবিষ্কার করেছিলেন? জীবিত কোষ থেকে পুকুরের জলাশয়ে স্পাইরোগাইরা যে রয়েছে এক ধরনের শৈবাল, সেখান থেকে তিনি প্রথম জীবিত কোষের সন্ধান পান। তাহলে স্পাইরোগাইরা শৈবাল থেকে তিনি জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। জীবিত কোষের কাকে বলা? লিবিনুক। লিবিনুক খালি কোষই আবিষ্কার করে থেমে থাকে, তিনি একাধিক আবিষ্কার করেছিলেন। এখান থেকে পরীক্ষায় বিভিন্ন জিজ্ঞেস করতে পারি, যেন তার অন্যান্য আবিষ্কার দিয়েছে। এটা এই চ্যাপ্টার রিলেটেড নয়, কিন্তু তাও পরীক্ষায় একবার আমরা রিলেট করে পড়ে নিই, তাহলে কি মনে থাকবে বেশি দিন। তিনি কোষ ছাড়াও, জীবিত কোষ ছাড়াও আবিষ্কার করেছিলেন ব্যাকটেরিয়া, লোহিত রক্তকণিকা এবং কি শুক্রাণু। পরীক্ষা তোমার ডাইরেক্ট জিজ্ঞেস করে ব্যাকটেরিয়া প্রথম কি আবিষ্কার করেছিলেন, অ্যান্সার হবে লিবিনুক। এইভাবে এবার আমরা আসবো কোষ তত্ত্ব। কোষ তত্ত্বের জনক কাকে বলা হয়? ডাইরেক্ট কোশ্চেন, স্লাইডেন এবং সোয়ান। এখন প্রশ্ন হলো কোষ তত্ত্বের জনক তো স্লাইডেন এবং সোয়ানকে বলা হয়। কেন বলা হয়? বলার কারণ হলো কি, আমাদের দেহ কি দিয়ে তৈরি হয়? কোষ দিয়ে তৈরি হয়। কোষ আমাদের দেহে বিভিন্ন কাজে সাহায্য করে। এই জন্য এই যে টাইপের যে থিওরিটা দিয়েছিলেন বিজ্ঞানী স্লাইডেন এবং সোয়ান। তাহলে তোমরা বুঝলে কোষ সম্পর্কে বেশি একটা জিনিস। তাহলে কোষের স্ট্রাকচারটা কিরকম হয় তার একটা আমি ছবি দিয়েছি। এখানে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা প্রাণী কোষের ছবি। প্রাণী কোষ রয়েছে, উদ্ভিদ কোষ, এই নিয়ে আমরা আলোচনা করবো পরের যে স্লাইড হচ্ছে সেখানে। এখন দেখো প্রাণী কোষের মধ্যে কি কি থাকে বা কোষের মধ্যে কি কি থাকে। কোষের মধ্যে সবার মাঝখানে যে কেন্দ্রক অংশ থাকে সেখানে অবস্থান করে নিউক্লিয়াস। তাহলে মাঝখানে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। এই নিউক্লিয়াস কোষের বিভিন্ন কাজ করতে সহায়তা করে। নিউক্লিয়াস তাহলে কোষের অন্যতম প্রধান অংশ। তারপরে রয়েছে দেখো সেন্ট্রোজোম রয়েছে। এই যে সেন্ট্রোজোম একটা কোষ অঙ্গাণু, এটাও কোষের মধ্যে দেখতে পাচ্ছি। এই সেন্ট্রোজোমের কাজ হলো কোষ বিভাজনে সাহায্য করা। বিভাজন। এই যে মাইটোকন্ড্রিয়া নীল রঙের অংশটা, এই মাইটোকন্ড্রিয়ার কাজ হলো আমাদের গ্লুকোজ খাবার খাই, সেই খাবার ভেঙে এনার্জি প্রডিউস করতে সাহায্য করে। এই জন্য এই মাইটোকন্ড্রিয়াকে কোষের এনার্জি কারেন্সি বলা হয়। তারপরে গোলগি বস্তু, যে খাবার পরিবহন সঞ্চয়ে সাহায্য করে। এই নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত থাকে এই যে পোর্শনটা, এই যে নিউক্লিয় বস্তু। আরো বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে। তারপরে সেন্ট্রোজোম রয়েছে, লাইসোজোম রয়েছে, যে লাইসোজোম, রাইবোজোম রয়েছে। লাইসোজোম কি করে? জীর্ণ কোষকে ধ্বংস করতে সাহায্য করে লাইসোজোম।
কোষের মধ্যে জীর্ণ কোষগুলি থাকবে। আর লাইসোজোম কাজ করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এটা আমরা বেসিক একটি ধারণা দিয়ে রাখলাম কোষে। আর কোষের থেকে কোষের কোষ প্রাচীর থাকে, কোষ পর্দা থাকে। উদ্ভিদের কোষ প্রাচীর দেখতে পাওয়া যায় এবং কোষ পর্দাও দেখতে পাওয়া যায়। আমাদের কোষ পর্দা থাকে, প্রাণীদের কোষ পর্দা পরিলক্ষিত হয়। এটা হলো বেসিক একটা কোষের গঠন নিয়ে আমি একটু ধারণা দিলাম। এর পরবর্তীতে আজকের ক্লাসে হবে না, নেক্সট ক্লাসে আমরা কোষের প্রত্যেকটা কোষ অঙ্গাণু নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং নিউক্লিয়াস নিয়েও আলোচনা করা হবে। নেক্সট হলো কোষ। কোষকে প্রধান দুটো ভাগে ভাগ করা যায়, একটি হলো আদর্শ কোষ এবং অনাদর্শ কোষ। তাহলে মেইন দুইটা ভাগ করার অন্যতম কারণ হলো যে সমস্ত কোষের মধ্যে আদর্শ নিউক্লিয়াস থাকবে সেটাকে বলবো আমরা আদর্শ কোষ। যে সমস্ত কোষের মধ্যে আদর্শ নিউক্লিয়াস থাকবে না তাকে বলবো আমরা অনাদর্শ কোষ। তাহলে এটা তো মেইন ডিফারেন্স গেল। এছাড়াও একাধিক ডিফারেন্স রয়েছে দুটো আদর্শ কোষ এবং অনাদর্শ কোষের মধ্যে। আর আদর্শ কোষ আমাদের উন্নত প্রাণী এবং উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়, অনাদর্শ কোষ সাথে অনুন্নত থাকে ব্যাকটেরিয়া এরকম এদের মধ্যে পরিলক্ষিত হয়। আশা করি এতটুকু বোঝা গেল। তাহলে দেখো আদর্শ কোষ অনাদর্শ কোষের বেসিক পার্থক্য কি রয়েছে, কারণ কি পার্থক্যগুলো জানা দরকার কেন? কারণ এখান থেকে স্টেটমেন্ট টাইপের কোশ্চেন দিবে, তোমাকে চারটা অপশন দেওয়া থাকবে, বলে নিচের কোনটি আদর্শ কোষের বৈশিষ্ট্য নয় বা নিচের কোনগুলি আদর্শ কোষের বৈশিষ্ট্য। তাহলে দেখো আদর্শ কোষ, তাহলে আদর্শ কোষের প্রধান অংশ নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস তোমরা একটু আগে দেখলে যে মেইন অংশটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে নিশ্চয়ই একটা পর্দা থাকে, সেই পর্দাকে বলা হয় নিউক্লিয় পর্দা। আদর্শ কোষের মধ্যে কিন্তু রাইবোজোম থাকে। তাহলে আদর্শ কোষের যে রাইবোজোমগুলি রয়েছে সেই রাইবোজোমগুলি হয় 80S প্রকৃতির। একে এস কে বলে ভেদবার্গ একক। এই নিয়ে এস ভেদবার্গ একক 80S 70S নিয়ে আমরা পরবর্তী যখন রাইবোজোম পড়বো তখন এটা দিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। তাহলে গেল। আর অনাদর্শ কোষের মানে যাদের উন্নত কোষ তাদের রাইবোজোমগুলি হয় 70S প্রকৃতির। আর আদর্শ কোষের মধ্যে অনেক ধরনের কোষ অঙ্গাণু থাকে, তাই এদের স্ট্রাকচার কি জটিল হবে। অনেক ধরনের কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকবে, সেন্ট্রোজোম থাকবে, লাইসোজোম থাকবে, এগুলো আদর্শ কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু অনাদর্শ কোষের ক্ষেত্রে এত ভেরিয়েন্ট লক্ষিত হয় না। এতটুকু বোঝা গেল। এখন দেখো কোষ। আদর্শ কোষের কোষ প্রাচীর ও কোষ পর্দা থাকে। কোষ প্রাচীর ও কোষ পর্দা। কোষ প্রাচীর দেখতে পাওয়া যায় প্লান্টের, আর কোষ পর্দা প্লান্ট এবং এনিমেল দুজনের মধ্যেই রয়েছে। প্লান্ট এবং এনিমেল। আর উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে। ডাইরেক্ট তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে যে উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়, অ্যান্সার তোমাকে লিখতে হবে সেলুলোজ দিয়ে। আর গেল। আর কোষ পর্দা সাধারণত পিএলপি প্রোটিন বা ফসফোলিপিড প্রোটিন দিয়ে তৈরি হয় কোষ পর্দা। কোষ পর্দা তৈরি হয় ফসফোলিপিড প্রোটিন দিয়ে, পিএলপি প্রোটিন। তাহলে এতটুকু বোঝা গেল। আর ব্যাকটেরিয়ার এখান থেকে ডাইরেক্ট আমাদের পরীক্ষার কোশ্চেন আসে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হয় পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি। তাহলে এদের কোনো নিউক্লিয়াস নেই এবং কি নিউক্লিয়েট অঞ্চলে ডিএনএ থাকে। এই যে নিউক্লিয়েট অঞ্চলের মধ্যে ডিএনএ পরিলক্ষিত হয়, নিউক্লিয়েট অঞ্চল। আর আমাদের দিকে কি আদর্শ নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস থাকে, নিউক্লিয় রস, তারপরে নিউক্লিয় জালিকা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় পর্দা, এই সমস্ত কিছু। এবার দেখো ডাইরেক্ট তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করে কোষ থেকে কোনটা বৃহত্তম কোষ আমাদের দেহের, বা ওভারঅল কোনটা বৃহত্তম বা কোনটা ক্ষুদ্রতম কোষ, এখান থেকে কোশ্চেন আসে। তাহলে দেখো সবার প্রথমে এখানে দেওয়া রয়েছে সবচেয়ে বড় কোষের নাম কি। সবচেয়ে বড় কোষ কোনটি, সেটা হলো অস্ট্রিচের ডিম। সেটি হলো সবচেয়ে বড় কোষ। ছবিটা দেখে নাও, এই দেখো অস্ট্রিচের ডিমের ছবি, এটাই হলো সবচেয়ে বড় কোষ। তোমাকে যদি ডাইরেক্ট জিজ্ঞেস করে সবচেয়ে বড় প্রাণী কোষ কোনটি হবে, তাও তোমাকে অ্যান্সার করতে হবে অস্ট্রিচের ডিম। তাহলে সবচেয়ে বড় প্রাণী কোষ বা সবচেয়ে বড় কোষ অস্ট্রিচের ডিম। এখন আমরা বলবো সবচেয়ে ছোট কোষ। সবচেয়ে ছোট কোষের নাম হলো মাইক্রোপ্লাজমা। এই হলো মাইক্রোপ্লাজমা, সবচেয়ে ছোট কোষ। এবার হলো সবচেয়ে বড় মানব কোষ। মানবের দেহে, মানুষের দেহে সবচেয়ে বড় কোষ হলো ডিম্বাণু এবং সবচেয়ে ছোট কোষ হলো শুক্রাণু। এবার আমরা দীর্ঘতম প্রাণী কোষ। দীর্ঘতম প্রাণী কোষ হলো স্নায়ু কোষ। স্নায়ু কোষের কাজ কি? স্নায়ু কোষ কি করে, আমাদের কি বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে এবং সেই উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে স্নায়ু কোষ। তাহলে এখান থেকে মনে রাখা দরকার সবচেয়ে বড় মানব কোষ ডিম্বাণু, সবচেয়ে ছোট মানব কোষ শুক্রাণু এবং সবচেয়ে ছোট প্রাণী কোষ, সবচেয়ে দীর্ঘতম প্রাণী কোষ হলো স্নায়ু কোষ। বা মানব দেহের যদি দীর্ঘতম কোষ কি, এটা হবে স্নায়ু কোষ। সবচেয়ে ছোট উদ্ভিদ কোষ হলো উলফিয়া প্রজাতির একটি ডাক পিট। এবার হলো সবচেয়ে বড় উদ্ভিদ কোষ, সেটা হলো অ্যাসিটাবুলেরিয়া। এই ছবিটা দেখে নাও। এখন দেখো এখান থেকে আরেকটা এক্সট্রা ফ্যাক্ট দেওয়া রয়েছে, হলো পুনর্নির্মাণ। পুনর্নির্মাণ মানে কি?
যে সমস্ত কোষগুলো দ্রুত বিভাজিত হয়, মনে করো আমাদের যে লিভার রয়েছে, লিভারের কোষগুলো সবচেয়ে দ্রুত বিভাজিত হয়। এর জন্য লিভার কি পুনর্নির্মাণ করতে পারে। এই জন্য আমাদের লিভার যদি খারাপ হয়ে যায় তা আবার পুনরুদ্ধারের বা পুনর্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হলো একটাই, যে লিভারের কোষগুলো দ্রুত বিভাজিত হয়, আর মস্তিষ্কের কোষ সবচেয়ে ধীরে বিভাজিত হয়, বা বিভাজিত হয় না বললেই চলে। কেন সেটা হয়? কারণ কি, কোষ বিভাজনে আমাদের কোষের মধ্যে একটা অঙ্গাণু থাকে যার নাম হলো সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে মস্তিষ্ক রয়েছে, স্নায়ুকোষ, পরীক্ষা আসে যে আমার মস্তিষ্কের মধ্যে স্নায়ুকোষ রয়েছে, স্নায়ুকোষ কিন্তু বিভাজিত হয় না। কেন বিভাজিত হয় না? পরীক্ষা এই কোশ্চেনটা দেখে স্নায়ুকোষের মধ্যে সেন্ট্রোজোম অনুপস্থিত থাকে, তাই স্নায়ুকোষে সেন্ট্রোজোম নেই। এই জন্য স্নায়ুকোষ বিভাজিত হয় না। এর জন্যই তো তোমরা দেখো সবসময় কি ট্রাফিক পুলিশমেন্টের জন্য কি হেলমেট পরার কথা বলা হয়। কারণ কি, মস্তিষ্কের ভেতরে যদি আঘাতপ্রাপ্ত হয়, মস্তিষ্কের ভেতরের কোষ যদি ধ্বংস হয়, তাহলে মস্তিষ্কের মধ্যে তো স্নায়ুকোষ থাকে, আর স্নায়ুকোষ তো বিভাজিত সংক্রমণের ফলে কি সেটা রিপেয়ার হওয়ার সম্ভাবনা কি কমে যায়। এই জন্য স্নায়ুকোষ কি বিভাজিত হয় না। এই যে মস্তিষ্কে কি আমাদের মনে রাখতে হবে, মস্তিষ্কের জন্য সুরক্ষা দিতে হবে। আশা করি বোঝা হলো কেন আমাদের হেলমেট পরা জরুরি। এখান থেকে কি কোশ্চেন আসবে? স্নায়ু কোষ বিভাজিত হয় না, আর মানব দেহের দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। আর সবচেয়ে দ্রুত, সবচেয়ে বেশি কোষ বিভাজিত হয় লিভারের কোষ, আর সবচেয়ে ধীরে কোষ বিভাজিত হয় মস্তিষ্কের কোষ। এবার কোষের আকার। বিভিন্ন ধরনের কোষের বিভিন্ন ধরনের শেপ থাকে, সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। আমরা যেমন লোহিত রক্তকণিকা রয়েছে, লোহিত রক্তকণিকা এরকম গোলাকার দেখতে। পেশি কোষ, আমাদের পেশি কোষের আকার হলো সূত্রাকার, এবং রড কোষ আর কণ কোষ, রড কোষের আকার দণ্ডাকার এবং কোণ কোষের আকার শুক্রাকার। রড কোষ আর কোণ কোষ কোথায় পাওয়া যায়? রড কোষ আর কোণ কোষ আমাদের চোখের মধ্যে, রেটিনার মধ্যে অবস্থান করে। চোখের রেটিনায়, রেটিনায়, রেটিনায়। তাহলে রড কোষ আর কোণ কোষের কাজ কি? রড কোষ হলো উজ্জ্বল আলোতে, কোণ কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। উজ্জ্বল আলোতে মানে উজ্জ্বল আলোতে সংবেদনশীল। আর রড কোষ হলো কম আলোতে, কম আলোতে। তাহলে এখান থেকে প্রশ্ন, যে আমাদের কোন ধরনের চোখের মধ্যে কোষ বেশি থাকে, রড কোষ না কোণ কোষ? আমরা দিনের বেলায় ভালো দেখতে পারি, দিনের বেলায় ভালো দেখতে মানে উজ্জ্বলতে দেখতে পারি, এর জন্য আমাদের কোণ কোষের সংখ্যা বেশি থাকে রড কোষের তুলনায়, এই জন্য আমরা রাতে কম দেখি। আবার দেখো নিশাচর যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের রড কোষের সংখ্যা বেশি থাকে, এই জন্য তারা কি হয়, রাত্রেবেলা ভালো দেখে এবং দিনে কি দেখে, কম দেখে। এবার প্লান্ট সেল এবং এনিমেল সেল। কিছু কিছু কোষ অঙ্গাণু রয়েছে যেগুলো দুজনের মধ্যেই রয়েছে, প্লান্ট এবং উদ্ভিদের মধ্যে। আবার কিছু কিছু কোষ অঙ্গাণু রয়েছে শুধু উদ্ভিদের মধ্যে, আবার কিছু কিছু কোষ অঙ্গাণু রয়েছে প্রাণীর মধ্যে। এখান থেকেও তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, নিচের কোন কোষ অঙ্গাণুটি উদ্ভিদের দেহে রয়েছে, নিচের কোষ অঙ্গাণুটি প্রাণীদের রয়েছে। এখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করে। এটা আমরা একবারই ছকের সাহায্যে মনে রাখবো, তাহলে মনে রাখতে অনেক সুবিধা হবে। এই পাশে একটা যেটা দেওয়া রয়েছে সেটা হলো প্লান্ট সেল, আর এই পাশের পোর্শনটা হলো অ্যানিমেল সেল, আর মাঝখানে যে পোর্শন যেটা কমন সেকশন, মানে এটা দুজনের মধ্যেই রয়েছে। তাহলে সেল ওয়াল একটু আগে আলোচনা করলাম, সেল ওয়াল কাদের থাকে, উদ্ভিদের থাকে। এতটুকু বোঝা গেল। তাহলে প্রাণীদের কি সেল ওয়াল থাকে? না, কিন্তু প্রাণীদের কি থাকে, সেল পর্দা, সেল মেমব্রেন। সেল মেমব্রেন মানে কোষ পর্দা, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলতে পারি। এই যে প্রাণী দেহে দেখতে পাওয়া যায় এবং উদ্ভিদেরও থাকে, তাহলে এটা মাঝখানে পড়লো। তার মানে পরীক্ষায় যে কোষ পর্দা কাদের দেখতে পাওয়া যায়, প্লান্ট এবং উদ্ভিদ দুজনের মধ্যেই কোষ পর্দা রয়েছে, কিন্তু কোষ প্রাচীর উদ্ভিদ। এরপরে আসি রাইবোজোম। রাইবোজোম উদ্ভিদেরও থাকে, প্রাণীদেরও থাকে। রাইবোজোমের কাজ প্রোটিন সংশ্লেষ করা, তাহলে প্রোটিন তো উদ্ভিদেরও তৈরি করতে হবে, প্রাণীদেরও তৈরি করতে হবে, দুজনের মধ্যেই থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকমই একটি কোষ অঙ্গাণু, এটা উদ্ভিদ ও প্রাণী দুজনের মধ্যেই দেখতে পাওয়া যায়। গোলগি বডি, এটা দুজনের মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে সাহায্য করে, এটাও দুজনে থাকে। নিউক্লিয়াস তো থাকবেই দুজনের মধ্যে, এখন কোনটা কোনটা থাকে না একবার দেখে নাও। সেন্ট্রোজোম, এই যে সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে। সেন্ট্রোজোমের কাজ কি? তার মানে সেন্ট্রোজোম তো আমরা একটু আগে বললাম যে কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে, বিভাজনের সাহায্য করে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম প্রাণী কোষে দেখতে পাওয়া যায়, তার মানে প্রাণী কোষ বিভাজিত হয় মানে এক কোষ থেকে আরেক কোষ সৃষ্টি হয়, এই ফলেই তো আমরা বড় হচ্ছে, আমাদের বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হলো সেটা রিপেয়ার হচ্ছে এই কোষ বিভাজন প্রক্রিয়ার সাহায্যেই। কারণ কি, আমাদের কোষের মধ্যে সেন্ট্রোজোম রয়েছে, সেন্ট্রোজোমের মধ্যে রয়েছে সেন্ট্রিওল, এটাই কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু উদ্ভিদের দেহে সেন্ট্রোজোম নেই, উদ্ভিদের সেন্ট্রোজোমের জায়গায় মাইক্রোটিউবিউল থাকে। মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, এই মাইক্রোটিউবুলই উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে।
তাহলে মাইক্রোটিউবুল গুলো তাহলে কি উদ্ভিদের কোষের মধ্যে ছন্ন বিচ্ছিন্ন হয়ে থাকে। আর একটা মাইক্রোটিউবুলের সঙ্গে একটা টার্ম মনে রাখো, মাইক্রোটিউবুল অর্গানাইজার। এর কাজ হলো যে এই যে ছন্ন বিচ্ছিন্ন যে মাইক্রোটিউবুল গুলো রয়েছে সেগুলোকে একটা নির্দিষ্ট আকার নিয়ে আসা, তারপরে উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করা। তাহলে বোঝা গেল উদ্ভিদের সেন্ট্রোজোম না থাকা সত্ত্বেও উদ্ভিদের কিন্তু কোষ বিভাজন হয় এই মাইক্রোটিউবগুলো থাকার জন্য। আর এই মাইক্রোটিউবগুলো আসলে কি? মাইক্রোটিউবগুলো এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। আর উদ্ভিদে তো প্রোটিন রয়েছেই, কারণ কি উদ্ভিদের কোষাঙ্গাণু রাইবোজোম বর্তমান উদ্ভিদের মধ্যে। আশা করি এখানে বোঝা গেল এই কোষটা। সেন্ট্রাল ভ্যাকিউল, ভ্যাকিউল মানে কি? এই যে কোষ গহ্বর, এই যে উদ্ভিদের দেখো কোষ গহ্বরগুলি বিশাল বড় রয়েছে, এটাকে বলা হয় কোষ গহ্বর বা সেন্ট্রাল ভ্যাকিউল। প্রাণীদের কিন্তু তেমন অত বড় নেই। এই যে উদ্ভিদের কোষ গহ্বর দেখতে পাওয়া যায়, প্রাণীদেরও কোষ গহ্বর থাকে, কিন্তু থাকলেও কি সেটা ছোট বা নেই বললেই চলে। আশা করি বোঝা গেল। এইখানে দেখো যে কোষ গহ্বর রয়েছে, কোষ গহ্বর কি আসলে এখান থেকেই কোশ্চেন আছে যে কোষ গহ্বর মানে কি? কোষের বিভিন্ন যে অঙ্গাণুগুলো থাকে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, তখন কোষের কি হয় উদ্ভিদের একদিকে চেপে যায় আর মাঝখানে একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়। এই ফাঁকা স্থানের নামও একটা রয়েছে, যেটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউটিকল। প্রাইমর্ডিয়াল ইউটিকল, টিয়াল ইউটিকল। এটা উদ্ভিদের খাবার সঞ্চয় করে রাখতে কি করে? জল সঞ্চয় করে রাখতে সাহায্য করে। এটা কাজ হলো প্রাইমর্ডিয়াল ইউটিকলের কাজ। তারপরে ক্লোরোপ্লাস্ট, এই যে এটা মাথায় রাখবে। ক্লোরোপ্লাস্ট কিন্তু উদ্ভিদের দেহ রয়েছে। ক্লোরোপ্লাস্ট যেটা আমরা বলি প্লাস্টিক। প্লাস্টিকের 3 ধরনের ভাগ রয়েছে, ক্লোরো, ক্রোমো, লিউকো। এ নিয়ে আমরা পরের ডিটেইলসে আলোচনা করব, আপাতত একটু জেনে রাখো। আর প্রাণী দেহ কোষ গহ্বর থাকে বা থাকে না, এই জন্য দেখতে স্মল অর নো ভ্যাকিউল। এবার দেখো প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের বেসিক ডিফারেন্স, যা আমি পূর্বেও অনেকবার আলোচনা করেছি, এখানে একটু আলোচনা করে নেই, তাহলে একদম বেসিক ধারণা পেয়ে যাবে উদ্ভিদ কোষে প্রাণী কোষে কি থাকে। আর এর পরের ক্লাসে আসবে আমাদের প্রত্যেকটা কোষাঙ্গাণু এবং নিউক্লিয়াস নিয়ে একদম ডিটেলস আলোচনা, এবং প্রত্যেকটা কাজ কি, গঠন কি, কাজে লাগে আমাদের, কি টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। অ্যানিমেল সেল আর প্লান্ট সেল ছবির আকারে দেখে মনে রাখলে কি হবে? মনে থাকবে অনেক। এই সবার প্রথমে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস থাকে, যেমন কি নিউক্লিয় প্লাজম থাকে, যাকে বলে নিউক্লিয় রস, এক ধরনের তরল পদার্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে, একে বলে নিউক্লিয় প্লাজম। তাই নিউক্লিয় প্লাজম কোথায় রয়েছে? নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। আবার কি নিউক্লিয়াসের মধ্যে এখন জালিকা দেখতে পাওয়া যায়, তাকে আমরা বলি নিউক্লিয় জালিকা বা নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা থাকে এখানে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালিকা দেখতে পাওয়া যায়। আর নিউক্লিয়াসের মধ্যে অর্ধতরল এক ধরনের পদার্থ থাকে, তাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। তাই নিউক্লিয় প্লাজম কোথায় রয়েছে? নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। তাহলে এগুলো কার মধ্যে? আর কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে একটা পর্দা থাকে বাইরে, তাহলে নিউক্লিয় পর্দা। তাহলে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস বা প্লাজম, নিউক্লিয় লাশ, এগুলো নিয়ে তৈরি হয় আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস কাজ কি? কোষের বিভিন্ন কাজে সম্পাদনা করা। তোমাদের বেসিক ধারণা পাওয়া গেল নিউক্লিয়াসে কি কি থাকে। এই হলো নিউক্লিয়াস। তারপরে দেখো রাইবোজোম থাকে। রাইবোজোমের কাজ তো বললাম, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। লাইসোজোম আত্মঘাতী, যে লাইসোজোম অংশ, প্রতিটা অংশ চিনে রাখো কোথায় কোনটা থাকে। ওই যে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকে এই পোর্শনে। আর এই যে নীল নীল পোর্শনটা দেখতে পাচ্ছ, সেটা হলো মাইটোকন্ড্রিয়া, এটা এনার্জি প্রডিউস করে। আর কোষের মধ্যে স্বচ্ছ তরল পদার্থ থাকে, কোষের মধ্যে বলছি যে স্বচ্ছ তরল পদার্থ থাকে, তাকে নাম হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু, নিউক্লিয়াস, এগুলো ভাসমান অবস্থায় থাকে। এর সঙ্গে একটা টার্ম তোমরা দেখতে পাবে যে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, তাহলে প্রোটোপ্লাজম আসলটা কি? প্রোটোপ্লাজম হলো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নিয়ে তৈরি হয় প্রোটোপ্লাজম। আশা করি বোঝা গেল প্রোটোপ্লাজম কি আর সাইটোপ্লাজম কি। আর গোলগি বস্তু যে রয়েছে, গোলগি বস্তু মিলে উদ্ভিদের প্রাণীদের ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করে, বিভিন্ন খাবার পরিবহন এবং সঞ্চয়ে সাহায্য করে হলো এই গোলগি বডি। এবার প্লান্ট সেলে আসি। প্লান্ট সেলে দেখো ভ্যাকিউল গুলো বড় বড় থাকবে, যা পূর্বে আলোচনা করলাম, এর সঙ্গে রিলেট করে নাও। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, যে নিউক্লিয়াস রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, গোলগি বস্তু রয়েছে, এটা তো মাইটোকন্ড্রিয়া। এই হলো উদ্ভিদ কোষের গঠন। তাহলে কোষ সম্পর্কে এটা ছিল একটা আমাদের বেসিক ধারণা। এর পরের ক্লাসে প্রত্যেকটা কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কাজ সম্পর্কে আমরা বুঝবো, সেটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের প্লেলিস্টে আস্তে আস্তে দেবে প্রত্যেকটা ক্লাসে কি আসতে থাকবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। যদি কোনো অংশে তোমাদের ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।